প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা ও স্বাগত। বিশ্বব্যাপী যে করোনা ভাইরাস চলছে, সেই করোনা ভাইরাসের কারণে আমাদের যে ক্লাস ভিত্তিক যে ক্লাসগুলি নেওয়ার কথা ছিল সেটি আমরা নিতে পারছি না। সেজন্য তোমরা ঘরে বসে আছো এবং কিছুই হয়তো করছো না। তোমাদের পড়াশোনাটা চালিয়ে যাওয়ার জন্য আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয় অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন এবং তোমরা যদি এই ক্লাসগুলি ফলো করো, আমার মনে হয় তোমাদের অনেক উপকার হবে। এবং সেই জন্যই স্যারের দূরদৃষ্টি সম্পন্ন দিক নির্দেশনা নিয়ে আমরা অনলাইন ক্লাস আমরা নিচ্ছি। তো আশা করছি তোমরা বাসায় আছো এবং সুস্থ আছো। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে তোমাদের বয়সী ছেলেমেয়েরা বেশি আক্রান্ত হচ্ছে। এটা সরকারি স্ট্যাটিস্টিক্স। তো যেহেতু তোমাদের বয়সী ছেলেমেয়েরা আক্রান্ত হচ্ছে, তার মানে তোমরা বেশি বাইরে যাচ্ছ। তোমরা বাসায় থাকবে, বাইরে যাবে না। যদিও আসার কথা এই যে এই তোমাদের মতো যেই ইয়াং ছেলেমেয়েরা তারাই বেশি আক্রান্ত হচ্ছে এবং তারা বেশি সুস্থও হচ্ছে। কিন্তু শঙ্কার কথা হচ্ছে এই যে তোমরা যদি আক্রান্ত হও, তোমার বাসায় যারা বয়োজ্যেষ্ঠ আছে, সিনিয়র সিটিজেন আছে, তারা কিন্তু আক্রান্ত হতে পারেন। সেই জন্য সতর্ক থাকতে হবে। তো আমরা ক্লাস শুরু করছি। আমি পড়াবো তোমাদের অনার্স সেকেন্ড ইয়ারের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং। চ্যাপ্টার 6। পার্টনারশিপ অ্যাকাউন্ট। এই পার্টনারশিপ অ্যাকাউন্ট তোমরা বা অংশীদারি কারবার তোমরা ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারেও করেছো। সেখানে তোমরা দুটি অংশ করেছো এই অঙ্কে। একটা হলো প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, আরেকটা অংশ করেছো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তোমরা এটা আমি ইন্টারমিডিয়েটের কথা বলছি। আমি লিঙ্কেজ না দিলে তোমরা বুঝতে পারবে না, সেই জন্য লিঙ্কটা দিচ্ছি যে তোমরা ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে তোমরা যে অংশটা করেছো সেটা অংশীদারি কারবারের দুইটা অ্যাকাউন্ট করেছো। সেখানে ছিল প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটা করার উদ্দেশ্য ছিল ডিভিজিবল প্রফিট বের করা এবং অংশীদারদের মধ্যে সেটাকে ভাগ করে দেয়া, নেট প্রফিটটা বের করা এবং সেই প্রফিটটাকে অংশীদারদের মধ্যে ভাগ করে দেওয়া। আর পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট যেটা করেছো সেখানে শিখেছো তোমরা যে একজন অংশীদার বছর শেষে তার লাভ এবং যা উত্তোলন করেছে সেইগুলি সহ তার পাওনার পরিমাণ কত সেটা নির্ধারণের জন্য প্রত্যেক পার্টনারের এক একটা অ্যাকাউন্ট করেছো। সেখান থেকে তোমরা জানতে পেরেছো যে বছর শেষে সে কত টাকা কারবার থেকে পাবে। তাহলে এইখানে তোমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করেছিলে কি জন্য? উদ্দেশ্য কি ছিল? যে ডিভিজিবল প্রফিটটা বের করা, অর্থাৎ আমরা কতটুকু প্রফিট অংশীদারদের মধ্যে ভাগ করে দেব সেইটা জানার জন্য আমরা এই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট করেছিলাম। আর
পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করেছিলাম যে বছর শেষে একজন অংশীদার তার লাভ সহ এবং উত্তোলন অ্যাডজাস্ট করার পর সে কত টাকা পাবে সেটা নির্ধারণ করার জন্য আমরা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করেছি। এটুকু ছিল আমার ইন্টারমিডিয়েটের পড়া। এখন আমরা যে পার্টনারশিপ অ্যাকাউন্ট করব সেখানে এসে আমরা এই অংশটা আর করব না। এই অংশটা আমাদের সিলেবাসে নেই, যদিও কিছু থাকে তাহলে সেখান থেকে আমাদের অঙ্ক খুব একটা আসে না, যেহেতু এটা ইন্টারমিডিয়েটের অংশ। এখন আমাদের করতে হবে যেটা অনার্স সেকেন্ড ইয়ারে, যেটা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ে যেই পার্ট 6 চ্যাপ্টার 6, সেখানে যেটা করতে হবে সেখানে করতে হবে অ্যাডমিশন, রিটায়ারমেন্ট, admission cum retirement, এবং এই অংশটা আমাদের করতে হয় না ডিজুলেশন। এটা এখন আর আমাদের সিলেবাসে নেই। তাহলে আছে অ্যাডমিশন, রিটায়ারমেন্ট এবং অ্যাডমিশন কাম রিটায়ারমেন্ট। তাহলে আমাদের অ্যাডমিশন জিনিসটা কি? অর্থাৎ পুরাতন একটা ব্যবসা যেটা ইন্টারমিডিয়েটে তোমরা করেছো, সেই ব্যবসার মধ্যে নতুন একজন ঢুকবে, নতুন একজন পার্টনার আমরা নিব, সেটাকে বলছি আমরা অ্যাডমিশন। পুরাতন বিজনেসে নতুন অংশীদার যদি আসে সেটাকে বলছি আমরা অ্যাডমিশন। তাহলে তোমার দেয়া থাকবে, তোমার অঙ্কের মধ্যে দেয়া থাকবে ইউ আর গিভেন একটা ব্যালেন্স শিট দেয়া থাকবে আর কিছু অ্যাডজাস্টমেন্ট দেওয়া থাকবে। তোমাকে যেটা করতে হবে যে এই নতুন অংশীদার আসার ফলে 4টা জিনিসকে বিবেচনা করতে হবে। তাহলে ইউ হ্যাভ টু ডু journal, ledger and a new balance sheet. তাহলে তোমাকে দেয়া থাকবে, অঙ্কে দেয়া থাকবে একটা ব্যালেন্স শিট এবং কিছু অ্যাডজাস্টমেন্ট। তোমাকে করতে হবে যেটা জার্নাল করতে হবে, লেজার করতে হবে এবং নতুন একটা ব্যালেন্স শিট তৈরি করতে হবে। তাহলে পুরাতন বিজনেসে যদি আমরা একজন নতুন অংশীদার নিতে চাই তাহলে কিভাবে নিব? তাহলে আমার বিজনেসটা পুরাতন, অংশীদার নতুন, তাহলে পুরাতন বিজনেসে যদি নতুন অংশীদার নেই তাহলে যেদিন থেকে সে অংশীদার হবে সেদিন থেকেই এই প্রতিষ্ঠানে যত অ্যাসেট আছে এবং লায়াবিলিটিস আছে সেগুলির তার যে প্রপোর্শন সেই প্রপোর্শনের মালিক হয়ে যাবে, রাইট? যদি তাই হয় তাহলে পুরাতন বিজনেসে যে অ্যাসেটগুলি আছে, তোমাকে আমি আগেই বলেছিলাম যে তোমাকে দেয়া থাকবে একটা ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটে থাকে অ্যাসেট এবং লায়াবিলিটিস। তাহলে ব্যালেন্স শিটে যে অ্যাসেট এবং লায়াবিলিটিসগুলি আছে সেই অ্যাসেট এবং লায়াবিলিটিসগুলির মালিক সে যেদিন থেকে এই প্রতিষ্ঠানে আসবে
সেদিন থেকেই তার যে অংশটা চুক্তি থাকবে যে তাকে কতটুকু দেয়া হবে সেটুকুর মালিক হয়ে যাবে। তাহলে বিজনেসের যে অ্যাসেটগুলি আছে, লায়াবিলিটিসগুলি আছে, এগুলি তো থাকে হিস্টোরিক্যাল বেসডে। হিস্টোরিক্যাল বেসড বলতে যে হিস্টোরিক্যাল কস্ট বেস, মানে আমরা যখন যা কিনেছিলাম সেই মূল্যেই ব্যালেন্স শিটে দেয়া থাকে। যদি আমি নতুন অংশীদারকে ওই মূল্যে নেই, কিছু কিছু ক্ষেত্রে অংশীদার জিতে যাবে, কিছু কিছু ক্ষেত্রে প্রতিষ্ঠান ঠকবে, প্রতিষ্ঠান জিতে যাবে। তাহলে আমাকে এই অ্যাসেট এবং লায়াবিলিটিসগুলিকে আগে বর্তমান মূল্যে রিভ্যালুয়েশন করে নিতে হবে, প্রথম কাজ। তাহলে প্রথম কাজটা হলো প্রথম কাজ হলো রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস। যে অ্যাসেট এবং লায়াবিলিটিসগুলি ব্যালেন্স শিটে দেওয়া থাকবে সেই অ্যাসেট এবং লায়াবিলিটিসগুলিকে বর্তমান বাজার মূল্যে রিভ্যালুয়েট করে নেওয়া, বর্তমান বাজার মূল্যে রিভ্যালুয়েট করে নেওয়া। যেমন তোমাকে যদি আমি একটা উদাহরণ দিই, যে আমি 2000 সালে একটা বিজনেস শুরু করেছিলাম, সেখানে আমি দুইটা জিনিস কিনেছিলাম, একটা হলো মেশিনারি, মেশিনারি কিনেছিলাম 1.5 লক্ষ টাকার, আমার ব্যালেন্স শিটে অ্যাসেট আছে 1.5 লক্ষ টাকা, এবং ল্যান্ড 3 কাঠা ল্যান্ড কিনেছিলাম, সেটার দামও 1.5 লাখ টাকা। 2000 সালে আমি কিনেছিলাম মেশিনারি 1.5 লাখ টাকা, সেটা ইউজ হতে হতে এখন হয়তো এটার দাম দাঁড়ালো কত, 10,000 টাকা। আবার যে ল্যান্ড কিনেছিলাম 1.5 লাখ টাকা, এটার মূল্য বেড়ে হয়তো হয়ে গেছে 15 লাখ টাকা। তাহলে আমি এই মূল্য ধরে কি নতুন অংশীদারকে নিতে পারবো? নিতে পারবো না। তাহলে আমার মেশিনারির বর্তমান বাজার মূল্য যা আছে সেটা, সেই মূল্যটাকে রিভ্যালুয়েট করতে হবে, এবং ল্যান্ডকেও আমার সেই মূল্যে রিভ্যালুয়েট করতে হবে, করে তারপর ওই রিভ্যালুড যে প্রফিট অথবা লস সেটা পুরাতন অংশীদারকে দিয়ে দিতে হবে, তারপরে আমি নতুন অংশীদারকে নিব। কি ক্লিয়ার? তাহলে প্রথম বলছি যে 4টা জিনিস করতে হয়, কনসিডার করতে হয়। প্রথম বলছি যে রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস, অ্যাসেট এবং লায়াবিলিটিসকে রিভ্যালুয়েট করতে হবে। নাম্বার 2, জেনারেল রিজার্ভ ক্রেডিট ব্যালেন্স। জেনারেল রিজার্ভ এবং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ব্যালেন্স শিটে এই লায়াবিলিটি সাইডে জেনারেল রিজার্ভ থাকতে পারে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ক্রেডিট ব্যালেন্স থাকতে পারে, বা অ্যাসেট সাইডে ডেবিট ব্যালেন্সও থাকতে পারে। যদি লস হয় তাহলে অ্যাসেট সাইডে ডেবিট ব্যালেন্স থাকবে, আর যদি প্রফিট হয় তাহলে ক্রেডিট পাশে থাকবে, অর্থাৎ লায়াবিলিটিস সাইডে থাকবে। তাহলে এই জেনারেল রিজার্ভ যেটা ব্যালেন্স শিটে আছে, আগের ব্যালেন্স শিটে যেটা আছে, সেই জেনারেল রিজার্ভ মানে হলো যে তারা কিছু কিছু টাকা জমিয়ে একটা ফান্ড তৈরি করেছে, অর্থাৎ 20 বছর ধরে 2000 সালে ব্যবসা শুরু করেছিল, 2020 সালে এই 20 সাল হয়তো সামান্য সামান্য কিছু করে জমিয়ে এই জেনারেল রিজার্ভ তারা তৈরি করেছে। এইটার মালিক কি
এটার অংশ কি নতুন অংশীদার পাবে? পাবে না। এটা তাদের পুরনো আয় থেকে জমানো টাকা। এই জমানো টাকা তো নতুন অংশীদারকে দিবে না, দিবে? কিংবা আগে যদি তার প্রফিট থাকে সেই প্রফিট কি দিবে? তাহলে এই জেনারেল রিজার্ভ এবং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ক্রেডিট ব্যালেন্স পুরাতন অংশীদারদের মধ্যে ভাগ করে দিতে হবে। তাহলে 1 নম্বরে বলছি যে অ্যাসেট এবং লাইবিলিটিসগুলোকে রিভ্যালুয়েট করতে হবে। 2 নম্বরে বলছি জেনারেল রিজার্ভ এবং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টকে পুরাতন অংশীদারদের মধ্যে তাদের যে অনুপাত সেই অনুপাতে ভাগ করে দিতে হবে। 3 নম্বর, গুডউইল অ্যাডজাস্টমেন্ট। যেহেতু তারা 2000 সালে বিজনেস শুরু করেছিল, বিজনেসটা পুরাতন, তাহলে পুরাতন বিজনেসের একটা গুডউইল তৈরি হয়। গুডউইল মানে হলো যে পুরাতন কাস্টমার পুরাতন দোকানে আসবে, অর্থাৎ তার একটা কাস্টমার বেস তৈরি হবে। এটা নির্ভর করে পণ্যের মান, সেবার মান, তাদের বিহেভিয়ার, এইগুলি মিলে তাদের এই বিজনেসের একটা গ্রোথ তৈরি হয়। সেই জন্য যখন নতুন অংশীদার আসবে এই বিজনেসের একটা গুডউইলকে কনসিডার করতে হবে। গুডউইল কনসিডারের একটা টোটাল ক্লাস লাগবে, কারণ গুডউইল 3 ভাবে ট্রিটমেন্ট করতে হয়, সেটা আমি পরে আসছি। তাহলে 4টা জিনিসকে আমার কনসিডার করতে হবে। দেন 4 নম্বর হলো অ্যাডজাস্টমেন্ট অফ ক্যাপিটাল। অ্যাডজাস্টমেন্ট অফ ক্যাপিটাল অর্থাৎ নতুন অংশীদার কত টাকা নিয়ে আসবে, তার বেসিসে পুরাতন অংশীদার কি টাকা উঠিয়ে নেবে না আবার নতুন করে আনতে হবে, এই বিষয়গুলিকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তাহলে একজন নতুন অংশীদার নেওয়ার ক্ষেত্রে আমাকে এই 4টা জিনিসকে কনসিডার করতে হবে। নাম্বার 1 বলছি রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস। নাম্বার 2 বলছি জেনারেল রিজার্ভ অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অথবা ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট ব্যালেন্স। নাম্বার 3 বলছি গুডউইল অ্যাডজাস্টমেন্ট। নাম্বার 4 বলছি অ্যাডজাস্টমেন্ট অফ ক্যাপিটাল। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এই পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে আমি এখান থেকে আবার শুরু করব।